প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো যথারীতি দেখে নিই, তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। শুল্ক যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র চীন, নেতিবাচক প্রভাব থাকবে বিশ্ব বাণিজ্যে, ট্রাম্প থামলেন 3 কারণে, যৌক্তিক সমাধান চান ব্যবসায়ীরা। ভারতের কেন এমন পদক্ষেপ, ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনা, ভারতকে অনুরোধ জানাবে না বাংলাদেশ, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ, পেট্রাপোল থেকে 5 ট্রাক পণ্য ফেরত। শুল্ক 3 মাস স্থগিত করায় ইউনুসের ধন্যবাদ ট্রাম্পকে। দৈনিক ইত্তেফাক। বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো, সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা। বিনিয়োগ সম্মেলনকে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে বিডা। মানবজমিন। 10 নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপির দপ্তরে আবেদন। সিলেটে লাল গালিচা দেখে খেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল। কালের কণ্ঠ। সংকট উত্তরণের সুযোগ, ট্রাম্পের পাল্টা শুল্ক 3 মাস স্থগিত। দৈনিক সমকাল। বাধার অপসারণ চান উদ্যোক্তারা, সংস্কারের প্রতিশ্রুতি সরকারের। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ আরো প্রকট হচ্ছে। আমার দেশ। সরকারি ওয়েবসাইটে এখনো ঘুরছে ফ্যাসিবাদের বয়ান। মার্চ ফর গাজা, বিভিন্ন দলের নেতা ও আলেমদের সমর্থন। আমাদের সময়। স্বস্তি মিললেও অনিশ্চয়তা কাটেনি রপ্তানি বাজারে। 10 বছর পর শেরাটন হোটেল ভবনে নিজেদের অংশ বুঝে নিল ডিএনসিসি। কালবেলা। বিএনপির কেন্দ্রীয় শূন্য পদ পূরণের উদ্যোগ নেই, ইসলামী ব্যাংকগুলো একীভূতকরণের সুফল নিয়ে সংশয়। জয়শঙ্কর। ভারতের মতো কেউ বাংলাদেশের এত মঙ্গল চায় না। দেশ রূপান্তর। বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ, ট্রান্সশিপমেন্ট বাতিল। খবরের কাগজ। কার্গো খরচ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। দৈনিক দিনকাল। ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ র্যালিতে জনতার ঢল, মুসলিম বিশ্বকে জাগ্রত হওয়ার আহ্বান। পোশাক রফতানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ। প্লট দুর্নীতি, পলাতক হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দৈনিক করতোয়া। মার্কিন শুল্ক স্থগিতে স্বস্তি, অস্বস্তি ভারতের সিদ্ধান্তে। শিরোনামগুলো দেখলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা আসলে আজ দেখতে পাচ্ছি বেশিরভাগ সংবাদ শিরোনামই ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে ঘিরে, এবং প্রথমে যে শিরোনামটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট বাতিলকে কেন্দ্র করে বিপাকে রপ্তানিকারকরা। আমরা আলোচনা শুরু করতে চাই এই প্রসঙ্গটিকে ঘিরে। ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট বাতিলের কী ধরনের প্রভাব পড়বে, কতটুকু ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি পুষিয়ে নেবে, এটা হয়তো বুঝতে আর একটু সময় লাগবে, এবং যারা এটা নিরূপণ করছেন তারা জানাবেন নিশ্চয়ই। আমাদের একটা সমস্যা মাঝে মধ্যে হয় যে আমরা যখন প্রভাবটা জানতে চাই, এর আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ দীর্ঘ সময়ও আমরা জানতে পারি না, এবং কোনো পক্ষের বেশ অনাগ্রহও লক্ষ্য করা যায় এটার ক্ষেত্রে। তবে এর যে প্রভাব পড়বে তা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আপনি এই যে ট্রান্সশিপমেন্টের সুবিধাটা ছিল, আপনি অনেক ধরনের সুবিধা পেতেন ভারতের এই বন্দর ব্যবহার করে, শুল্ক সুবিধা ব্যবহার করে আপনি তাদের বন্দর এবং বিমানবন্দরগুলো ব্যবহার করে যে তৃতীয় দেশে আমরা পাঠাতে পারতাম, সেটা তো সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। এমনিতেই সমুদ্র পথে ঝুঁকিও বেড়েছে, সময় খরচ সেটাও বেড়েছে, কারণ বিভিন্ন অঞ্চলে আক্রমণ নানান কারণে এই সমস্যাগুলো রয়েছে, এবং এটা একটা চমৎকার ব্যবস্থা ছিল, এবং এটা আন্তর্জাতিকভাবে প্রচলিত স্বীকৃত একটা ব্যবস্থাও বলা চলে। তো আজকে যতদূর জানি সভা ছিল বাণিজ্য উপদেষ্টার পর্যালোচনা, তারা হয়তো এটার বিকল্প কি করবেন বা ক্ষয়ক্ষতি নিরূপণ কিংবা কতটুকু ক্ষতি হতে পারে। প্রাথমিকভাবে যেটা মনে হয় যে এটা আটকে থাকবে না,
সন্ধ্যে একটা বিকল্প বের হবে, যেহেতু হঠাৎ একটা অবস্থা তৈরি হয়েছে, আমাদের যে সমস্ত পণ্যবাহী যে পরিবহনগুলো সেখানে আছে তাদেরকে ইমিডিয়েটলি চলে আসতে বলা হয়েছে। সেটা তো স্বাভাবিকভাবেই শুরুতে একটা ধাক্কা খাবে। আমরা মূল যে জায়গাটা আসতে পারি, আপনি যদি আলোচনাগুলো দেখেন এর অন্যদিকে, অর্থনীতি এবং সুবিধা অসুবিধার বাইরে এসে যে হঠাৎ এরকম একটা বিষয় কেন ঘটলো সেটা অনুসন্ধান করা প্রয়োজন। এবং গত সরকারের পতনের পরে নতুন সরকার আসার পরে সম্পর্কের কিছু ইস্যু আছে, সেটা লুকিয়ে রাখার কোনো কিছু না। বাংলাদেশও বলে, তারাও বিভিন্ন সময় বলেছে, এবং খুব জনপ্রিয় আলোচনা যেটা আমরা বারবারই করছি, জনগণের সঙ্গে সম্পর্ক না সরকারের সঙ্গে সম্পর্ক। আমরা মুখে যতই বলি না কেন জনগণের সাথে জনগণের সম্পর্ক, আসলে সরকারও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো একটা সরকারের সময় চুক্তিগুলো হয়, কিন্তু তার অর্থে এই নয় যে এক দেশের সরকার পরিবর্তন হলেই একদম বাণিজ্য চুক্তিগুলো বাতিল হয়ে যাবে বা সুবিধাদি বাতিল হবে। যে বিষয়গুলো সামনে আসে তার একটা হলো যে আপনি বাতিল করতে পারেন, সেই বাতিলের কারণগুলো আমরা জেনেছি। ভারতের দিক থেকে যেগুলো বলা হয়েছে যে তাদের রপ্তানিকারকদের, বিশেষ করে পোশাক রপ্তানিকারকদের দিক থেকে একটা চাপ ছিল, আমরা মানলাম। আরেকটা তারা বলছেন যে তাদের বিমানবন্দরগুলোতেও একটা ব্যাকলগ তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের যে রপ্তানিযোগ্য পণ্য আছে সেটা তারা ঠিক সময় মতো তো পাঠাতে পারছেন না। মানে এই ধরনের কিছু যুক্তি তারা দিয়েছেন যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাংলাদেশে একটু সুবিধা পাচ্ছে। আমি মানলাম এটা যুক্তি হিসাবে, কিন্তু আপনি একটা বিষয় বাতিল করবেন এরকম আচমকা, এটা কোনো কূটনৈতিক সম্পর্কের নমুনা হয় কিনা? আপনার সাথে সম্পর্ক কি নাই তা তো না, আবার বাংলাদেশও যে তাদেরকে কোনো সুবিধা দিচ্ছে না তাও তো না। গত সরকারের সময় অসংখ্য চুক্তি হচ্ছে, সেগুলো কি নতুন সরকার এসে বাতিল করে দিয়েছে? বা বাংলাদেশ জনগণ কিংবা সরকার কি বলেছে যে কালকেই সেগুলো বাতিল করে দেওয়া হোক? সেটা ঘটেনি। এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল চলছে। যদি তারা এরকম পরিস্থিতির মুখোমুখি হন যে তারা এটা সুবিধাটা এই মুহূর্তে দিতে পারছেন না, তার জন্য তো একটা কূটনৈতিক পদ্ধতি আছে। আমি যদি ওই অর্থে বলি, একটা শিষ্টাচারও তো আছে, একটা বন্ধুত্বের নিদর্শনও তো আছে, যেখানে আমরা যে গভীর সম্পর্কের কথা বলেছি, অনন্য উচ্চতার সম্পর্কের কথা বলেছি, যে সম্পর্ক কেউ কোনোদিন ভাঙতে পারবে না এরকম সম্পর্ক। তো এই সম্পর্ক তো শুধু সরকারের সাথে সরকার বা কয়েকজন ব্যক্তির সঙ্গে কয়েকজন ব্যক্তির হয়নি, বাংলাদেশের জনগণ ঐতিহাসিক মাত্র সেটা আমরা এখনো বিশ্বাস করি যে ভারতের বা উপমহাদেশের অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিশ্চয়ই ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে না। এখন এটা ঘটবে একেবারে সহজ বাংলা বলে বিনা নোটিসে আপনি আমাকে কোনো রকম আভাস দেবেন না। ধরুন এটা তো একটা সময় পাওয়া যেত যে তোমার যে সমস্ত পণ্যগুলো খালাস করা হয়নি সেটা এই সময়ের মধ্যে করতে হবে, এই সময়ের পরে আর তোমার কোনো পণ্যবাহী ট্রাক হোক বা যাই হোক সেগুলো ঢুকবে না, যেগুলো দেশের অভ্যন্তরে অবস্থান করছে সেটা একটা সময় দেওয়া যে এই সময়ের মধ্যে তোমরা সেটার ব্যবস্থা করো। আপনি আচমকা এই ধরনের একটা বিষয় তো বন্ধুত্বের নিদর্শন বহন করেই না, সুসম্পর্কেরও নিদর্শন বহন করে না। এবং অনেকগুলো এখন কল্পনার ডালপালা মেলতেই পারে, ইতিমধ্যেই খেয়াল করছি কোনো বিশ্লেষক আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন এমন যে বাংলাদেশে এখন একটা বিনিয়োগ সম্মেলন চলছে, সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে, বেশ আশার কথা আমরা শুনতে পাচ্ছি। এরকম একটা সময় বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছে না, তার মানে একটা সাময়িক ক্ষতি তো একটা হবে বা সাময়িক একটা অসুবিধা তো হবে। আপনি পর্যালোচনার কথা বলছিলেন, তো পর্যালোচনাকে ঘিরে যে শিরোনামগুলো, তার উপশিরোনামগুলো আমরা বলছিলাম আগেও, তার মধ্যে আছে যে ভারতকে অনুরোধ জানাবে না বাংলাদেশ, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। আপনার কেমন সম্ভাবনা মনে হয় আসলে? আপনি এই ধরনের সংবাদ দিচ্ছে কোনো সংবাদপত্র, এবং আপনি আমি নির্দিষ্ট কোনো সংবাদপত্রের নাম বলছি না, এই কোনো সংবাদপত্রের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবণতা দেখেছি যে খুব দ্রুত তার একটা শিরোনাম দিয়ে দেন, এবং আমি জানি না তাদের দাবির পক্ষে কি আছে। আপনি যদি এই মুহূর্তে চান এটার একটা বিকল্প, তাহলে তো এটাই শিরোনাম হওয়ার কথা, যে বাংলাদেশ তো তার সক্ষমতা বাড়াতে চাইবে, তার নৌ সক্ষমতা বাড়াতে, অর্থাৎ তার সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে চাইবে, তার আকাশপথের সক্ষমতা বাড়াতে চাইবে, শুধু বসে থাকবে না, তাদের পাঠাতে হবে। ধরুন স্পেনে যাওয়ার জন্য যে পণ্যগুলো প্রস্তুত ছিল, যেটা এই মুহূর্তে পাচ্ছে না, সেটাকে এখন বসে থাকবে, এবং এর তো একটা প্রভাব পড়বেই, কারণ এর একটা কস্ট বাড়বে, এবং সেটা কিভাবে সমন্বয় করা হবে সেটা যিনি ক্রয়াদেশ দিয়েছেন, কিনছেন, তিনি তো আর করবেন না, বিক্রেতাকে যদি সেটা ব্যবস্থা করতে হয় তার অনেক ক্ষেত্রে প্রভাব পড়বে। এটা আপনি নিজেও বলছেন যে সেটা যখন সমন্বয় করতে যাওয়া হয় সেটা একদম শ্রমিকের সুযোগ সুবিধা থেকে শুরু করে আরো বহু জায়গায় তার প্রভাব পড়ে। বাংলাদেশ বাড়াবে এটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন ঘটনাটা ঘটলো তার একটা কারণ অনুসন্ধান করা। এখন বাংলাদেশ প্রশ্ন করতে পারে, জানতে চাইতে পারে, কূটনৈতিকভাবে জানতে চাইতে পারে। যদি একটা বলে রাখা ভালো, আজকের যে সভা ছিল আমরা গণমাধ্যমের কল্যাণে জেনেছি যে ভারতের হাইকমিশনারও সেখানে অনলাইনে যুক্ত হবার কথা। আমি জানি না আপনার জানা আছে কিনা, আমার জানা নেই যে সেখান থেকে কি বেরিয়ে আসলো বা কি সিদ্ধান্ত হলো এবং
ভারতের দূত আমাদেরকে কি সংবাদ দিয়েছেন। মাঝে বলে রাখি যে একটা ভালো সংবাদ আছে, পরবর্তীতে তারা এটার একটা ক্লারিফিকেশন দিয়েছে যে এই সুবিধা ব্যবহার করে নেপাল এবং ভুটানে আমাদের যে পণ্য যেত সেটার ক্ষেত্রে অসুবিধা হবে না, ব্যত্যয় হবে না। এটা হচ্ছে আমরা তার ভূখণ্ড ব্যবহার করে ভারতের নৌবন্দর এবং বিমান, যেমন ধরুন কলকাতা বন্দর কিংবা তাদের যে নয়া সেবা বোধ হয় আমার যদি ভুল না হয়ে থাকে এরকম যে বন্দর, কিংবা কলকাতা কার্গো সার্ভিসেস যেটা আছে বিমানবন্দরে, বা দিল্লি বিমানবন্দরের যেসব সুবিধাগুলো আছে, এইটা আমরা পাবো না। কিন্তু নেপাল এবং ভুটানের এখন পর্যন্ত তারা বলছেন যে সেটা চলবে। প্রথম দিকে আমরা বেশি চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা সেই সুযোগ থেকেও বঞ্চিত হই কিনা, কিন্তু পরে স্পষ্ট করা হচ্ছে যে না, সেটা না, এটা আমরা এই শুল্ক সুবিধাটা ব্যবহার করে যখন তৃতীয় কোনো দেশে পাঠাচ্ছি। এখানে আরও একটা সমস্যা রয়েছে, আপনি যে কুইক সার্ভিসেসগুলো আগে পেতেন, যে একটা হঠাৎ করে কোনো কিছু হলে আপনি শুল্কর যে সুবিধাটা বা পোর্টে এটার ছাড়করণের ক্ষেত্রে, বা আমরা যখন আমাদের প্রবেশ পথ দিয়ে যাচ্ছে সেই সুবিধাটাগুলো এখন পাবো কিনা সেটা একটা প্রশ্নের মুখে। কারণ এখন তো আর আপনি বাতিল হলে তার ওই কুইক সার্ভিসেসগুলো পাবেন। অর্থাৎ আপনি যখন নেপাল বা ভুটানে যাচ্ছেন তখন আপনাকে নিশ্চয়তা পেতে হবে আগের মতো আমি কুইক সার্ভিসেসগুলো সেখানে পাবো বা আপৎকালীন পাবো। যাই হোক, আপনি যে প্রসঙ্গে ছিলেন সেটা আমার মনে হয় যে আমরা তো ওই ধরনের দেশ না যে আমরা টিট ফর ট্যাট করবো। বাংলাদেশের এই ধরনের কোনো, যে সরকারই আসুক না কেন, যে কোনো সময় আমাদের এই ধরনের কোনো অভ্যাস সম্ভবত নাই যে আপনি আমার একটা জিনিস সুবিধা বন্ধ করে দিয়েছেন, আচমকা দেখে আমিও সুবিধা বন্ধ করে দেব। বাংলাদেশ থেকেও ভারত অনেক সুবিধা পায়, এবং গত সরকারের সময় অন্যতম নাগরিক আলাপের বিষয়ই ছিল জনপরিসরে যে অনেক চুক্তি আছে, অনেক সুবিধা আছে যেটা সম্পর্কে আমরা নিশ্চিত নই বা স্পষ্ট না, জনগণের কাছে চুক্তিগুলো স্পষ্ট না, অনেক ক্ষেত্রে ডিসক্লোজারের সমস্যা ছিল, কিন্তু সেটা চলেছে। আমরা এইভাবে মেনে নিয়েছি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, সবসময় টাকার মূল্যটা দেখা যায় না, অনেক ধরনের সুযোগ সুবিধা আমাদের দিতে হয়, তারাও আমাদেরকে দেবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে বাংলাদেশ ওই ধরনের রিটেলিয়েট করার পন্থায় বিশ্বাসী যে আমিও দুটো বন্ধ করে দিলাম। তো আমরা জানতে চাওয়া উচিত, প্রশ্ন তোলা উচিত এবং বলা উচিত যেটা এটা কোনো শিষ্টাচারের কাজ হলো না, বন্ধুত্বের কাজ। আমরা দেখছিলাম যে আপনি যেমন বলছিলেন যে পাল্টা একই রকম কোনো কিছু পাল্টা এটা আমি মনে করি না যে সমস্যা হিসেবে, এক ধরনের আশঙ্কা হিসেবে ব্যবসায়ীরা দেখছেন। এটি আমরা সংবাদ শিরোনামে দেখেছি। যেমন এর লক্ষণ হিসেবে বলা যায় যে এরই মধ্যে 5 ট্রাক পণ্য পেট্রোপল থেকে ফেরত দেওয়া হয়েছে। এটা আমি আগেও কিছুটা বললাম না, দেখুন তো এখন আপনার সুপারিশগুলো যদি একটু বলেন যে আসলে কি আমরা এই অনুষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কোনোদিন বলবো না যে বাংলাদেশ স্ট্রিট ফর ট্যাটে যাবে, অর্থাৎ তুমি করেছো দেখে আমিও 2টা সুবিধা বাতিল করলাম, ভারত যেটা পাচ্ছে। আমি মনে করি না যে এটা ভালো কূটনীতি। বরং আন্তর্জাতিক বিশ্বের কাছে, এই অঞ্চলের কাছে, দক্ষিণ এশিয়ার মানুষের কাছে আমাদের এই পরিচয় দেওয়া উচিত যে ভারত যে কাজটা করেছে এটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে হওয়া উচিত হয়নি, এবং কূটনৈতিকভাবে সে আমাকে জানাতে পারতো, বহুভাবে সে জানাতে পারতো। এটা তো স্বাভাবিকভাবে যে আমি এটা পাচ্ছি না, আমার উপরে এই চাপ আছে, তো সেইটা সে জানায়নি। এখন প্রশ্ন মানে যে একদম তার সাথে উত্তেজিতভাবে প্রশ্ন করতে হবে সেই অর্থে আমরা বলছি না, কিন্তু আমার তো একটা জানার অধিকার আছে যে কেন আমাকে জানানো গেল না বা কেন জানানো হলো না। বন্ধুও তো বন্ধুর কাছে জানতে চাই, সম্পর্কের ক্ষেত্রেও জানতে চায়। সে বাতিল করতে পারে, আমরা বলছি না করতে পারে না, কিন্তু এরকম আচমকা কেউ কখনো করে না। তো আমি মনে করি না কোনোভাবে আমাদের এক ধরনের একটু রিটেলিয়েট করা বা আমাদের এটার একটা ও করেছে দেখে আমি করবো না, এটা কোনোভাবেই সুপারিশযোগ্য না। আমরা কোনো বিশ্লেষণে এটা আমাদের সুপারিশ করা ঠিক হবে না, এই ধরনের বক্তব্যগুলো আমাদের দেওয়া ঠিক হবে না। এমনি জানেন যে নাগরিক পর্যায়ে রাজপথে জনপথে এক ধরনের টেনশন আছে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের রেটরিক তৈরি করেছি, নানান বিরোধী বক্তব্য তৈরি করেছি। বিরোধী বক্তব্য তৈরি করা এক জিনিস, আর কূটনৈতিকভাবে বাণিজ্যিকভাবে সম্পর্ক রাখা, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা আরেক ব্যাপার। তো রাষ্ট্র অনেক ম্যাচিউর, সরকার অনেক ম্যাচিউর, রাজপথে সবকিছু বললেই একেবারে সেটা প্রতিফলন ঘটতে হবে তা না। তো আমি মনে করি না যে ব্যবসায়ীদের ওই অর্থে কোনো শঙ্কার কারণ আছে যে বাংলাদেশ একটা কিছু করবে, বরং ওইটাতেই আমরা থাকবো। আমরা চাইবো, আমরা বারবার বলবো এবং আমরা প্রতিষ্ঠা করবার চেষ্টা করব যে কাজটা আমরা ভালোভাবে নিইনি এবং এটা কাজটা ঠিক হয়নি এবং এটা কোনো ভালো দৃষ্টান্ত বহন করে না। আর একই সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে যেহেতু ঘটে গেছে সেক্ষেত্রে আমাদের যতটা বিকল্প অনুসন্ধান করা এবং দেখা। আমি একটা কথা খুব দ্রুত বলি, আমরা একটা দীর্ঘ আলোচনা করছি এটা নিয়ে। আপনি আন্তর্জাতিক গণমাধ্যমেও যদি দেখেন, বিবিসির মতো ক্ষেত্র যেখানে ভারতের সাংবাদিকরাও মন্তব্য করেছেন, আমার কাছে সেগুলো খুব পরিপক্ক বলে মনে হয়নি। আমি কারো নাম উল্লেখ করছি না, যে ভারতের সরকারের উপরে চাপ ছিল অনেকদিন ধরে, তার রপ্তানিকারকদের থাকতেই পারে, সেটা জানানো যেত। বা একটা এমনও মন্তব্য করতে দেখছি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদের, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের, যে এটা একটা সুযোগ পেয়েছে, তার একটা অ্যাডভান্টেজ হয়তো তিনি আছে। সুযোগ পাবে কেন? কারণ কিছুদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মন্দির সাইডলাইনে বৈঠক হয়েছে। ঠিক আছে,
বৈঠক থেকে একেবারে পরের দিনই হয়তো কংক্রিট কোনো কিছু পাওয়া যায়নি। 40 মিনিটের একটা বৈঠক তো একটা সাধারণ বিষয় না, এটা তো ভালো বার্তা দেয়। যদিও এটা নিয়ে কথা আছে, আমরা একরকম ভাবে এটার আউটকাম বর্ণনা করেছি, ভারত আর একভাবে এটা করেছে, জয়শঙ্করও সেটার ব্যাখ্যা দিয়েছে, ভারত কিছুটা প্রতিবাদক, ওটা আর একটা আলোচনার বিষয়। কিন্তু আলোচনা তো হয়েছে, দুই নেতার মধ্যে তো দেখা হয়েছে, দুই পক্ষের কর্মকর্তারা সেখানে বসেছেন, আমরা সেগুলো ছবি দেখেছি, সেটা ভালো বার্তা দেয়। তো এই বার্তার মধ্যে হঠাৎ করে কেন এরকম মনে হবে যে কেউ অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করছে, ব্যবসায়ীরা, ভারতের ব্যবসায়ীদের কথা বলছি, তারা সরকারের উপর চাপ সৃষ্টি করবে, এটা তো খোঁড়া যুক্তি। এবং একই রকম ভাবে এমন বক্তব্যও দেখেছি যে এই মুহূর্তে হয়তো সম্পর্কটা এরকম নাই, এটা তো খুব দুঃখজনক বক্তব্য। আমরা টেনশন আছে মানে তো এই না যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নাই। গত কিছুদিনের সবচেয়ে বেশি যেটি আলোচিত সংবাদ শিরোনাম ট্রাম্প প্রশাসনের যে অতিরিক্ত শুল্ক আরোপ যেটি করেছিলেন এবং সেটি 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চিঠি দিয়েছিলেন এই 3 মাসের প্রস্তাব দিয়েই, এবং সেটি আমরা বাস্তবায়ন হতে দেখেছি। তো এখানে আমরা সংবাদ শিরোনামগুলো দেখছি যেটি যে চীনের উপরে যেহেতু এখনও সেই শুল্ক আরোপ রয়েছে, শিরোনামটি এমন যে শুল্ক যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র চীন, এবং বলা হচ্ছে যে নেতিবাচক প্রভাব থাকবে বিশ্ব বাণিজ্যে। একটা হলো দুটো ঘটনা কিন্তু আমাদের চিন্তায় ফেলে দিয়েছিল। একটা হলো যে ট্রাম্পের এই শুল্ক আরোপ, যেটা আমাদের আমরাও ছিলাম, প্রায় 40% কাছে তারা হিসাব করেছিলেন। আবার তারপরে ভারতের এই যে সিদ্ধান্তটা, দুটো আমাদের প্রাথমিকভাবে খুব ধাক্কা দিয়েছিল। যদিও পরে আমি একটু আগে যেটা বললাম যে একটু স্পষ্ট হয়েছে যে ভুটান এবং নেপালের ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে না। আর ট্রাম্পের ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন, আমাদের মতো আরও প্রথমে আমরা 50টা দেশের নাম শুনেছিলাম, পরে প্রায় 70টার মতো দেশ তার কাছে অনুরোধ জানিয়েছিল এটা পুনর্বিবেচনার জন্য। এখন এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। আমরা যদি এখান থেকে আলোচনাটা করি, আমাদের প্রধান উপদেষ্টা আগেই আমাদের জানানো হয়েছিল যে তিনি তার কাছে লিখেছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো আমরা যদি আমাদের স্বার্থটা আগে দেখি, সেটা ভালো উদ্যোগ। এই সরকারের বা প্রধান উপদেষ্টার বিশেষ করে যে গুড অফিস আছে, তার যে একটা সুনাম রয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা নীতি নির্ধারণী মহলে, অন্য 50 জন কিভাবে লিখেছে সেটা তো আমরা জানি না, বা 70 জন কিভাবে যোগাযোগ করেছে, কিন্তু আমরা কিন্তু একদম প্রথম দিকেই করেছি ওই সংবাদটা আসার আগে। তো সেদিক থেকে আমরা তো বলতে পারি যে কূটনৈতিকভাবে আমরা একটু এগিয়ে আছি, এটা এক। আর ওই সময় যেটা বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলেছিল যে আমরা 70% উপরে তার উপরে শুল্ক আরোপ করি, সেটাও বাংলাদেশ একটা স্পষ্টীকরণ দিয়েছে যে না, আমরা আসলে এটা করি না, ওই হিসাবটা ঠিক না। এই দুটো আমি কিন্তু ওই মুহূর্তের একটা ভালো অগ্রগতি দেখি, যে আমরা যদি এটা হিসাব করে দেখাতে পারি যে মার্কিন প্রশাসন যেটা বলছেন যে আমরা তাদের পণ্যের উপরে যে শুল্ক দিই, আসলে ওই অঙ্কটা ঠিক না বা ওই সংখ্যাটা ঠিক না। এবং এখন পর্যন্ত 3 মাসের আছে, কিন্তু বাংলাদেশকে নিঃসন্দেহে একটা কৌশল গ্রহণ করতেই হবে যে এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা যদি অনুরোধ করেছি, কিন্তু অনুরোধের মধ্যে আরও অনেকে আছে। আমরা বিশেষ আগেই যে কথা বললাম যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে দুতালির মাধ্যমে আমরা বিশেষ সুবিধা অর্জন করতে সক্ষম হব কিনা, এটা তো একটা দিক। আর প্রথমে আরও একটা কথা ছিল যে আমরা একটা ফ্ল্যাট শুনছিলাম যে এত শতাংশ, এটার অনেক ব্রেকডাউন আছে, প্রত্যেকটা পণ্য, নির্দিষ্ট পণ্য কোনটা কি অবস্থায় আছে। সুতরাং এটা কিন্তু খুব সুবৃহৎ একটা প্রতিবেদন মার্কিন যে সংস্থা এটা করে, একদম বিশাল তালিকা। এটা এমন না যে শুধুমাত্র এক লাইনে লিখলাম যে এই শতাংশ এই শতাংশ। সেটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন, বাণিজ্য বিষয়ক আছেন, তারা গভীরভাবে আরও নিরীক্ষণ করবেন এবং পণ্য ধরে ধরে বা খাত ধরে ধরে তারা নিশ্চয়ই মার্কিন প্রশাসনের সঙ্গে বা তাদের সঙ্গে আলোচনাটা করবেন। আমি বাংলাদেশের এই ক্ষেত্রটাতে আশাবাদী, আমাদের যতটুকু যোগাযোগ আছে। এখন চীনের সঙ্গে এখন যেটা, মানে তার মানে এই না যে সংকট চলে গেছে 90 দিন পরে, তবে এর মধ্যে আরও একটা আশার বিষয় আছে যে মার্কিন প্রেসিডেন্টের এই বিষয়টা তাদের অভ্যন্তরেও চ্যালেঞ্জ হচ্ছে। সেখানে বড় যারা প্রভাব রাখেন বা পুঁজিবাজারের যারা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক, তারা এটা নিয়ে নড়ে চড়ে বসেছেন যে এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের 100 বছরের ইতিহাসে বা বিশ্ব অর্থনীতির 100 বছরের ইতিহাসে এই ধরনের উদ্যোগ দেখা যায় না, এই ধরনের মুভ দেখা যায় না। তো সেখানে তাদের পুঁজিবাজারের যারা আছেন তাদের বড় স্টেক রয়েছে, তাদের কংগ্রেসে এটা নিয়ে বড় আলোচনার সুযোগ রয়েছে, তাদের বড় বড় প্রতিষ্ঠান যারা আছেন তারা এটা নিয়ে আলোচনা করছেন। তার মানে এই না যে আগামী 2 মাস বা 3 মাসে এটা এককভাবেই কেবলমাত্র এই সিদ্ধান্তটা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে এবং সারা পৃথিবীর উপরে আরোপিত হবে। তার দেশের মধ্যেও প্রচুর আলোচনা আছে, নীতি নির্ধারণী ব্যাপার আছে, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার আছে। চীনের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধটা বরং উদ্বেগের, কারণ এটা এত বড় আকারের যে আমরা চীন আর যুক্তরাষ্ট্রের আলোচনা এখানে নাই করি, যে ক্ষতি হয়তো প্রাথমিকভাবে চীনের বেশি হবে, প্রায় 44,000 কোটি ডলারের একটা বিরাট হিসাব। ওই পরিমাণ আমদানি সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করে না, মানে তার ক্ষতিটা প্রাথমিকভাবে বেশি এবং যুক্তরাষ্ট্রেরও ক্ষতি হবে, বিশেষ করে কৃষির ক্ষেত্রে। কৃষিজাত যে সমস্ত বিষয়গুলো তার সেটা ক্ষতির সম্ভাবনা আছে, দুগ্ধজাত পণ্য আছে, মাংস আছে, অন্যান্য ব্যাপার আছে, এগুলো দুই দেশের। কিন্তু যেটা
আমাদের উপরে প্রভাব পড়বে নিঃসন্দেহে। এত বড় একটা বাণিজ্য যুদ্ধের যদি একটা রূপ নেয়, 125% শুল্ক আরোপ করে রাখা, চীনও আবার একই রকম 80% উপরে, তো এইটার গ্লোবাল ইকোনমিতে তো তার প্রভাব পড়বে। এবং এটা এমন না যে শুধু এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকবে, আটকা থাকবে। একটা সাথে এটাও স্মরণ করতে হবে বা খেয়াল রাখতে হবে যে চীন কিন্তু এখন চেষ্টা করছে বিকল্প আসিয়ানের সঙ্গে আরো যোগাযোগ বাড়াতে, আরো বাণিজ্য বাড়াতে, অন্যান্য। তার আবার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আছে। চীন আবার যাদের সঙ্গে এই বাণিজ্য বাড়ানোর চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসাবে, তাদের সঙ্গে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে সেটাও একটা দেখবার বিষয়। আমরা এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা তো বাণিজ্য যুদ্ধের এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কিন্তু বিশ্ব ব্যবস্থার যে একটা পরিবর্তন হতে যাচ্ছে সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কেবল বাণিজ্য যুদ্ধ শুল্কের মধ্যে যদি আটকা থাকি এবং অন্য ভূ রাজনীতি বা বিশ্ব ব্যবস্থার যে পরিবর্তন হচ্ছে সেইটাও আমাদেরকে সমানভাবে বিবেচনায় রাখতে হবে। যেমন আমাদের দেশও আমরা যত কাজ করছি, চীন এখন আমাদের বড় অংশীদারে পরিণত হচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু আমরা সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি করব, মার্কিন সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি হবে, সেটা আজও কালোক উত্তর দিতে হবে আমাদের, একটা ব্যবস্থা করতে হবে। একই রকম ভাবে নতুন যে বিশ্ব ব্যবস্থা যাচ্ছে সেটা আপাতভাবে কিছুটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের, অর্থাৎ পৃথিবীটা অনেকটা ভাগ ভাগ হয়ে যাওয়ার মতো। কোনো অংশের উপরে রাশিয়ার প্রভাব, কোনো অংশের উপরে চীনের প্রভাব, কোনো অংশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব। অতএব আপনার ট্যারিফের যে আলোচনাটা আপনি শুরু করেছেন সেটা কেবলমাত্র বাণিজ্যের মধ্যে আলোচনা করলে সম্ভবত কুলকিনারা পাওয়া যাবে না, আপনাকে আরো বৃহত্তর প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। অর্থনীতির আরেকটি বিষয় সেটিও আলোচনায়, সেটি হচ্ছে বিনিয়োগ সম্মেলন। আর যে শিরোনামটি আমাদের সামনে এই মুহূর্তে আমরা দেখছি সেটি হচ্ছে সরকার পরিবর্তন হলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা, এবং বিনিয়োগ সম্মেলন সফল করতে এই সম্মেলনে যে আলোচনা হলো এগুলো বাস্তবায়ন এবং সত্যিকার অর্থের সুফল বয়ে আনতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে, এটি আমাদের বিডা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এখন যে আমরা কি কোনো সময় শুনেছি যে এই বক্তব্য দেওয়া হয়নি? এই বক্তব্য অতি প্রাচীন, যে আমরা চাই যে সরকারি আসুক না কেন নীতির পরিবর্তন হবে না। এ তো আপনি 90-এ বলতেন, 95-এ বলতেন, 2000-এ বলতেন, সবসময় বলেছি, এখনো বলছি। কিন্তু পার্থক্য যেটা, যে এইবার অন্য সময়ের তুলনায় অনেক বেশি গোছালো মনে হচ্ছে। এক, ব্র্যান্ডিংটা ভালো। এর আগের সরকারগুলোও চেষ্টা করেছে বিনিয়োগের, তাদেরও বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল, চাকচিক্যেরও কোনো অভাব ছিল না। এমন না যে বিনিয়োগ একেবারে আসেনি বা কাজ হয়নি, সেটা বলবো না কোনোভাবে। ব্যবস্থাপনার সংকট ছিল, যেভাবে প্রতিশ্রুতি পাওয়া গেছে সেগুলো বাস্তবায়িত হয়নি, আমরা সঠিক তথ্য পাইনি। সেদিক থেকে এবার প্রধান পার্থক্য হচ্ছে এটা ব্র্যান্ডিং। যেহেতু এই সরকার বিজনেস মিন করছেন, ব্র্যান্ডিং এর উপরে তার বিশেষ জোর রয়েছে। ইটস এ গুড ব্র্যান্ডিং, কারণ আপনি বিজনেস করবেন আর আপনি ব্র্যান্ডিং করবেন না, প্রচার করবেন না, এটা দৃশ্যমান করবেন না, তাহলে তো এটা কাজ হবে না। সেদিক থেকে ভালো 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 প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে, এবং একই সঙ্গে কিছু ভালো উদ্যোগও দেখা যাচ্ছে, যেমন সম্মানজনক নাগরিকত্ব দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা, এগুলো কিন্তু ভালো। আপনি স্বীকৃতি দিচ্ছেন, আপনি তাদের তুলে ধরছেন, দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানকে দেওয়া, অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজের মতো করে তারা এটা করবার চেষ্টা করছেন। আমাদের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বক্তব্য সেখানে দিচ্ছেন। একটা কথাই বলবো, যে এই প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। প্রতিশ্রুতি আমরা এর আগেও কিন্তু পেয়েছি, কিন্তু এইবার যে প্রতিশ্রুতিগুলো আসছে সেটা যদি সত্যি ইমপ্লিমেন্টেড হয়, তার সঙ্গে তো আমাদের শেষ করতে হবে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত হতে হবে, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে, বাংলাদেশের মানুষকে ভালো হতে হবে, বাংলাদেশের অবকাঠামো ভালো হতে হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, যানজট মুক্ত হতে হবে, মানুষকে সৎ হতে হবে, এবং বিনিয়োগকে কেবলমাত্র টাকা, যে একটা লোক আসবে শুধু টাকার বিনিয়োগ করবে আর কোনো কিছু না, আপনার পর্যটনের ব্যবস্থা করতে হবে, আপনাকে অন্যান্য সুবিধা দিতে হবে, আপনাকে একটা ভালো রাষ্ট্রের ব্র্যান্ডিং এ যেতে হবে, প্রমাণ করতে হবে, তখনই বিনিয়োগকারীরা আসবেন, ছোট বিনিয়োগকারী হোক বড় বিনিয়োগকারী হোক। আমি মনে করি সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।